হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভাইয়াপুরা, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেই গুরুত্বপূর্ণ অধ্যায়টা হচ্ছে কি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীর পরিচিতি। বেসিক্যালি তোমার এই প্রাণীর পরিচিতি অধ্যায়টা তোমার বলতে গেলে একটা অধ্যায় না, এটা একটা পুরা একটা ৩টা অধ্যায় কম্বিনেশন করে এই অধ্যায়টা তোমার হচ্ছে কি প্রোভাইড করা হয়েছে এই বইয়ে। তো এই ৩টা তোমার হচ্ছে কি এই ৩টা অধ্যায় মিলেই একটা অধ্যায় এখানে পরিণত হয়েছে, সেটা হচ্ছে প্রাণীর পরিচিতি। তো এই প্রাণীর পরিস্থিতিতে তোমার বেসিক্যালি তোমার হচ্ছে কি তোমার ৩টা তোমার হচ্ছে কি প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে তোমার হচ্ছে হাইড্রা, একটা হচ্ছে ঘাসফড়িং, একটা হচ্ছে রুই মাছ। তো হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ এই ৩টা অধ্যায় কম্বিনেশন করেই একটা অধ্যায় গঠন করা হয়েছে। তো আমরা স্পেশালি ভাবে আমরা সুন্দরভাবে পার্ট করে আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কভার করে নেব। হ্যাঁ, তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, তোমরা সুন্দরভাবে মানে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কভার করে নিবা। তো আমরা তোমার হচ্ছে কি কথা না বাড়াই আমরা অতিরিক্ত চলে আসি তোমাদের আমাদের পার্সোনাল তোমার হচ্ছে কি গ্রুপে এবং পার্সোনাল তোমার হচ্ছে কি প্ল্যাটফর্মে, ওয়েবসাইটে সবাইকে স্বাগতম। আমরা সুন্দরভাবে এখন কি করবো, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে বইটা আন্ডারলাইন করে নেব এবং যতটুকু সম্ভব ততটুকু আজকে আমি কভার করে দেবো, ঠিক আছে? তো আমরা কথা না বাড়াই আমরা কি চলে আসি। তো আমরা প্রাণীর পরিচিতি আমরা সুন্দরভাবে কি কভার করে নেব। তো প্রাণীর পরিচিতি বলতে তোমার হচ্ছে কি তোমার প্রাণী তোমার হচ্ছে কি ধরন, বাসস্থান, খাদ্য গ্রহণ, তোমার হচ্ছে চলন প্রক্রিয়া, তোমার হচ্ছে কি বাহ্যিক গঠন, অভ্যন্তরীণ গঠন সম্পর্কে এগুলোকে নরমালভাবে বোঝায়। তো এগুলাই আমরা পড়বো, ঠিক আছে? তো এই যে তোমার হচ্ছে কি প্রথমে আমরা পড়বো হাইড্রা, সেকেন্ডলি আমরা পড়বো তোমার হচ্ছে কি ঘাসফড়িং, এবং থার্ডলি পড়বো আমরা রুই মাছ। তো হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ সম্পর্কে আমরা সুন্দরভাবে আমরা কি করবো, কভার করে নেব। তো চলো আমরা কি অধ্যায় আমরা সুন্দর করে আমরা তোমার হচ্ছে কি ঢুকে পড়ি, এবং ভাইয়া সুন্দরভাবে তোমাদের অধ্যায়টা সুন্দরভাবে তোমাদের শেষ করে দেবে, ধরে ধরে পড়ায় শেষ করে দেবে। গাজী আজমল স্যার বইটা আমরা সুন্দরভাবে আমরা পড়ে নেব। যে এখানে বলছে তোমার হচ্ছে কি বৈচিত্র্যময় এই পৃথিবীতে নানা ধরনের প্রাণী বাস করে, অর্থাৎ তোমার হচ্ছে কি বৈচিত্র্য রয়েছে এদের বসতি, ঠিক আছে না, গঠন, চলন, তোমার হচ্ছে খাদ্য গ্রহণ, আচার ব্যবহার, প্রজনন ইত্যাদি। এসব প্রাণীর মধ্যে কোনটা সরল প্রকৃতির, কেউ জটিল গঠনের অধিকারী, এই অধ্যায়ে আমরা হাইড্রা, হ্যাঁ, ঘাসফড়িং এবং রুই মাছ সম্বন্ধে জানবো। আমি আগেই বললাম যে তোমার হচ্ছে কি এই অধ্যায়ে আমরা কি কি জানবো। এই অধ্যায়ে তোমার হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রাণী জগতের সম্পর্কে ধারণা লাভ করতে হলে প্রাণীর বিভিন্ন দিক সম্পর্কে জানা প্রয়োজন অবশ্যই। প্রাণী তোমার খাদ্য গ্রহণ কিভাবে হতে পারে, কিভাবে হবে না, তারপর তোমার যে চলন প্রক্রিয়াটা কি হতে পারে, কি হবে না, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। হ্যাঁ, প্রাণীর জগতের সকল সদস্যকে আলাদাভাবে অধ্যয়ন করা সম্ভব নয়, এজন্য বেশি সাদৃশ্য প্রাণী নিয়ে সৃষ্টি হয়েছে বিভিন্ন পর্ব। এসব পর্বের একটি প্রাণীর সম্পর্কে অধ্যয়ন করা সার্বিকভাবে সকল প্রাণীর পরিচিতি লাভ করা যায়। জাস্ট এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা তোমার হচ্ছে কি বড়জোর আমরা সুন্দরভাবে কি করব, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে রিডিং দেবো এবং বইটা সুন্দরভাবে কি আন্ডারলাইন করে নেবো, ঠিক আছে না? এটা এখানে তোমার হচ্ছে কি কিওয়ার্ড সম্পর্কে এখানে আলোচনা করছে, কিওয়ার্ড সম্পর্কে অল্প একটু তোমাদের একটু মাথায় তোমাদের অল্প একটু তোমার হচ্ছে কি কথাটা ঢুকাই দেই। এটা হচ্ছে তোমার হাইড্রার ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমটা হচ্ছে হাইড্রা, তারপর তোমার হচ্ছে কি তারপর এখানে বলছে তোমার হচ্ছে কি ঘাসফড়িং সম্পর্কে তোমার এই পার্টটা দেওয়া আছে, এবং থার্ড লাস্ট পার্টটা দেওয়া আছে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি রুই মাছ সম্পর্কে আলোচনা করছে। তো হাইড্রা তোমার কোন স্তর প্রাণী, কোন স্তর প্রাণী না, এটা দ্বিস্তরী ত্রিস্তর না এক স্তর বিশিষ্ট, এগুলো সম্পর্কে আলোচনা করবো। মিসোক্লিয়া একটা অন্যতম পার্ট, সিকুর জন্য মুকুলোদ্গম হতে পারে, সিলেন্ট্রন, নেমাটোসিস্ট এবং মৃত্যুজীবিতা প্রদর্শন করে থাকে। তো এই যে তোমার এই বেসিক্যালি তোমার এই মেন পয়েন্টগুলো আমরা সুন্দরভাবে হাইড্রা পার্টে আলোচনা করবো, ঠিক আছে না? তো এই হাইড্রা পার্টে আলোচনা সুন্দরভাবে করে আমরা সুন্দরভাবে হাইড্রা পার্টটা শেষ করে দেবো। এবং তোমার হচ্ছে কি ঘাসফড়িং, তোমার হচ্ছে অ্যান্টেনা কত প্রকার হতে পারে, তোমার হচ্ছে কি ওমাটিডিয়া, তারপর ওভিপোজিটর, ডায়াপোস, তারপর পুক্ষাঞ্জি, র্যাবডোম, তারপর ওভিওল এবং রূপান্তর প্রক্রিয়া কি কি হতে পারে, এসব সম্পর্কে আমরা কি সুন্দরভাবে এই অধ্যায়ে আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আলোচনা করব। এবং এই পয়েন্টগুলো আমরা মাথায় আমরা গেঁথে রাখবো, কারণ এই পয়েন্টগুলো তোমার মাথায় গেঁথে থাকলে বেসিক্যালি তোমার অধ্যায়টা তোমার শেষ করতে একটু তোমার হচ্ছে কি সোজা মনে হবে। তারপর থার্ড পার্টে আমরা চলে আসলাম কি ইলিশ মাছ, তোমার হচ্ছে কি ইলিশ তো মাছ না, রুই মাছ সম্পর্কে আলোচনা করবো। সেখানে তোমার হচ্ছে কি স্টিম, লাইট, ভেনাস, হার্ড, বায়ুথলি তোমার হচ্ছে কি ভাসতে সাহায্য করে, চলনে সাহায্য করে, এবং তোমার হচ্ছে কি শিকার এবং আত্মরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব সম্পর্কে আলোচনা করব। মৎস্য খনি, তারপর বৃদ্ধি রেখা, ফুলকা, রেণুপত্র এবং তোমার হচ্ছে মৎস্য অভয় শ্রম সম্পর্কে আলোচনা করবো। তো বেসিক্যালি আমরা তোমার হচ্ছে কি হাইড্রা, তোমার হচ্ছে ঘাসফড়িং, রুই মাছ সম্পর্কে এই যে কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে জেনে নিলাম, ঠিক আছে না? আমরা এখান থেকে এতটুকুই আমরা তোমার হচ্ছে পড়ে নিলাম, যেন আমরা কি তোমার পরবর্তীতে যেন পড়তে ইচ্ছে না হয় বা পড়ার কোনো প্রয়োজন না থাকে। এই জন্য আমি তোমাদের এখানে টাইমটা একটু ওয়েস্ট করলাম, এই জন্য অনেক দুঃখিত। তো আমরা এখান থেকে আমরা তোমার হচ্ছে কি এই পার্টটা থেকে
আমরা এতটুকুই আমরা কি করব, এতটুকুই আমরা রিডিং দিলে হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা চলে আসি যে এবার তোমার সেই প্রাণীর প্রতীক প্রাণী অর্থাৎ কি হাইড্রা, অর্থাৎ হাইড্রা সম্পর্কে আমরা এখন সুন্দরভাবে আমরা কি ভাইয়ের সঙ্গে শেষ করে দেবো। ঠিক আছে, অর্থাৎ হাইড্রা সম্পর্কে তোমার কি বহিকরণ সম্পর্কে আলোচনা করব। সেখানে তোমার কি তোমার অন্তঃগঠন দেওয়া আছে, সেটা ইপিডার্মিস নিয়ে গঠিত। তারপর তোমার কি অন্তঃগঠন আবার তোমার গ্যাস্ট্রোডার্মিস নিয়ে গঠিত। ঠিক আছে, তারপর খাদ্য গ্রহণ বা পরিপাক সম্পর্কে আলোচনা করবো। চলন কিভাবে সম্পূর্ণ হতে পারে, জনন প্রক্রিয়া তার কি যৌন না অযৌন, এবং মৃত জীবিত এবং স্রোহ বন্টন কিভাবে প্রদর্শন করে, এগুলো সম্পর্কে আলোচনা করব। তো এই হেডলাইনগুলো সুন্দরভাবে আমরা কি করবো, সুন্দরভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে না, আবার মনে না রাখলেও আমরা তোমার কি অত ক্ষতি হবে না আমাদের। ঠিক আছে, চলে আসো এখন আমরা মেইন আমরা তোমার কি টপিকে চলে যাব। এখান থেকে যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু আমি দেখাই দিচ্ছি। বেসিক্যালি তোমার কি এটা তোমার মেইন, তোমার কি মেইন তোমার দেখো এদিকে ওদিকে দেখা যাবে না, এদিকে দেই যে মেইন তোমার কি মেইন এক্সামের জন্য আমরা বইটা দেখাই নেব, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দেখাই নেব, ওভারঅল তোমার কি ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য দেখাই নেব বইটা, এবং তোমার কি ভার্সিটির জন্য আমরা বইটা সুন্দরভাবে দেখাই নেব। অর্থাৎ ওভারঅল যা যা তোমার কি এখানে তোমার দেখাই দিচ্ছি না, কারণ বইটা তোমার একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত একদম ফুললি কভার হয়ে যাবে। ভাইয়ের প্রতি তোমরা কি বিশ্বাস রাখো, ভাইয়া সুন্দরভাবে তোমাদের কভার করে দেবে। ঠিক আছে, তো আমরা চলে আসি, আমরা সুন্দরভাবে তোমার কি হাইড্রার পার্টটা তোমার সুন্দরভাবে পড়বো। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। তাহলে যদি তোমার এমসিকিউতে এভাবে কোশ্চেন আসবে যে হাইড্রা কোন পর্বভুক্ত প্রাণী হতে পারে, আমরা পড়ছিলাম যে পরিফ্রা, নিডারিয়া, প্লাতি, হেলমিনথিস, নেমাটোডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, এগুলো আমরা পড়ছিলাম প্রথম অধ্যায়। তো সুন্দরভাবে যারা প্রথম অধ্যায়টা তোমার কি মানে এখনো ক্লাসটা করো নাই এবং অধ্যায়টা কমপ্লিট করে নাও নাই, তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, ভাইয়া পুরা সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে সুন্দরভাবে ওখানে তোমার কি মানে তোমার কোর্সেসে তোমার সুন্দরভাবে তোমার ক্লাস আপলোড দেওয়া আছে, তো সুন্দরভাবে ক্লাসটা করে নিলে হয়ে যাবে। ঠিক আছে, না হলে তোমার একটু এই অধ্যায়ে তোমার একটু কনফিউশনে ভুগবা। তো এতটুকু রিকোয়েস্ট থাকবে, তোমার সুন্দরভাবে ক্লাসটা ভাইয়ের সঙ্গে করো। যে হাইড্রা হচ্ছে নিডারিয়া প্রভুক্ত প্রাণী, তাহলে এটাই এমসিকিউর জন্য একবারে আসতে পারে যে হাইড্রা কোন প্রভুক্ত প্রাণী হতে পারে। হাইড্রা হচ্ছে নিডারিয়া প্রভুক্ত প্রাণী, এখান থেকে এতটুকু মনে রাখবা। তোমার সরল গড়নের জলজ প্রাণী, প্রাণী জগতে দুটি পর্ব দ্বিস্তরীয় বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। তো ডিপ্লোপ্লাস্টিক প্রাণী হচ্ছে তোমার হাইড্রা, তাহলে তোমার কি দ্বিস্তরীয় বলা হয়। তাহলে যদি কখনো কোশ্চেন আসে যে হাইড্রা কোন প্রভুক্ত প্রাণী, তোমার সেই নিডারিয়া প্রভুক্ত প্রাণী, এবং এভাবে কোশ্চেন আসবে যে হাইড্রা তোমার কি দ্বিস্তরীয়, ত্রিস্তরীয় না এক স্তর বিশিষ্ট, অর্থাৎ এটা দ্বিস্তরীয়, তাই একে বলা হয় কি ডিপ্লোপ্লাস্টিক বলা হয়, অর্থাৎ নামে পরিচিত। অর্থাৎ এই দ্বিস্তরীয় প্রাণী আবার তোমার কি দুইটা রয়েছে, একটা নিডারিয়া রয়েছে, বানানটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা, একটা হচ্ছে টিনোফোরা দেওয়া আছে। তাহলে যদি কখনো যদি এমসিকিউতে তোমাদের কোশ্চেন আসে মেইন পরীক্ষায় বা যে কোনো তোমার কি পয়েন্ট অফ ভিউ থেকে যদি তোমার কোশ্চেন আসে, তাহলে তোমরা দিতে পারবা। এভাবে কোশ্চেনটা চলে আসবে যে নিডারিয়া এবং টিনোফোরা তোমার কি এটা এক স্তর বিশিষ্ট প্রাণী না তোমার কি দ্বি স্তর বিশিষ্ট প্রাণী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। এটা অবশ্যই কি হবে, এটা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী হবে। সেটা কোন 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 ক্ষেত্রে হতে পারে, সেটা নিডারিয়া এবং টিনোফোরা পর্বের প্রাণীর ক্ষেত্রে হতে পারে। সুইজারল্যান্ড বিজ্ঞানী, তোমার প্রকৃত বিজ্ঞানী আব্রাহাম টেম্পলে, এটা তোমার মনে রাখতে হবে। ঠিক আছে না, কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন, আব্রাহাম টেম্পলে। আমি বেসিক্যালি তোমার কি সাল মুখস্থ করতে বলি না, তো এই সালটাও তোমার একদম প্রয়োজন নাই, না এসএসসির জন্য আসবে না মেইন পরীক্ষা তোমার এডমিশনের জন্য আসবে। হাইড্রা প্রচণ্ড পুনরুৎপত্তি ক্ষমতা প্রকাশের মাধ্যমে তোমার কি প্রাণী প্রকৃতিকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যার ফলে হাইড্রা ব্যাপক পরিচিতি ঘটেছে। তাহলে এর পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে। তাহলে এখান থেকে আমরা এই পয়েন্টটা আমরা সুন্দরভাবে কি করবো, আন্ডারলাইন করে নেবো এবং স্টার চিহ্ন দেবো। যদি কোশ্চেন কখনো আসে যে হাইড্রার কি পুনরুৎপত্তি ক্ষমতা আছে, অবশ্যই হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা আছে। প্রকাশের মাধ্যমে প্রাণী প্রকৃতিকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যার ফলে হাইড্রা ব্যাপকভাবে পরিচিত ঘটেছে। অর্থাৎ এই জন্য টেম্পলেকে হাইড্রার আবিষ্কারক হিসেবে গণ্য করা হয়। তাহলে যদি কখনো কোশ্চেন আসে যে হাইড্রা পুনরুৎপত্তি ক্ষমতার উপর ভিত্তি করে কে প্রতিষ্ঠা করেছেন, হাইড্রা নামকরণ করেছেন কে, হাইড্রা নামকরণ করেছেন তোমার কি তোমার ক্যারোলাস নিয়াস, কিন্তু তোমার আবিষ্কার করেছেন তোমার কি আব্রাহাম টেম্পলে। এই জন্য তোমার এই বিজ্ঞানী নামটা তোমার কি বেসিক্যালি তোমার মনে রাখতে হবে। ভাইয়াপুরা আমরা সুন্দরভাবে এই তোমার বিজ্ঞানী নামটা আমরা মুখস্থ করব। এবং এভাবে কোশ্চেন আসতে পারে যে হাইড্রা নাম করেছেন কোন বিজ্ঞানী, হাইড্রা নামকরণ করেছেন তোমার কি ক্যারোলাস নিনিয়াস। তার এই পয়েন্টটা তোমরা কি করবা, সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেব। হ্যাঁ, এখান থেকে আমরা বেসিক্যালি এভাবেই কোশ্চেন তোমার শর্ট কোশ্চেনে আসবে, সিকিউর জন্য আসতে পারে, এমসিকিউর জন্য আসতে পারে, এভাবেই কোশ্চেন আসতে পারে। আমি জাস্ট খালি তোমাকে মেইন পয়েন্টটা তোমাকে বুঝাই দিচ্ছি যে কিভাবে তুমি কোশ্চেন ক্যাচ করবা এবং বইটা তোমাকে কিভাবে পড়তে হবে, এবং তোমার বেসিক্যালি তোমার কিভাবে কোশ্চেন আসতে পারে সব বুঝাই দিচ্ছি। তো সুন্দরভাবে ক্লাসটা করলেই হয়ে যাবে। যে গ্রিক রূপকার নয় মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে হাইড্রার নামকরণ করা হয়েছে। এই ড্রাগনটি একটি মাথা কাটলে তার বদলে 2 বা তারও বেশি মাথা গাজাতো। হাইড্রার এই ড্রাগনের মতো হারানো ক্ষতিকর অংশ পুনরায় সৃষ্টি করতে পারে, তাই অনেক সময় বহু মাথাওয়ালা সদস্য আবির্ভূত হয়। মহাবীর হারগিউলাস অবশেষে এই দানবকে বধ করেন। তাহলে কে বধ করেন, হারগিউলাস বধ করেন। জাস্ট এখানে তোমার থেকে এই পয়েন্টটা সুন্দরভাবে তোমার মনে রাখলে হয়ে যাবে।
এখান থেকে রিডিং দিলে হয়ে যাবে। তাহলে আমরা এই পার্টটা থেকে যা যা শিখলাম এমসিকিউর জন্য, সিকিউর জন্য, ঠিক আছে না, এমসিকিউর জন্য, তারপর তোমার কি সিকিউর জন্য এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে না, সুন্দরভাবে আমরা প্রত্যেকটা লাইন আমরা ধরে ধরে পড়বো। আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি, আমরা বেসিক্যালি তোমার কি মানে সুন্দরভাবে পড়বো। হ্যাঁ, ক্লাসটা একটু তোমার লং টাইমে যাক, সমস্যা নেই, কিন্তু যতটুকু পড়বো ততটুকু তোমরা ক্যাচ আপ যেন করতে পারো এবং তোমাদের ইনপুট আউটপুট যেন তোমার আসতে পারে এই পড়াশোনার দিক থেকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এতটুকু জানবো যে একটা লাইন বা একটা টপিক বা একটা পেজ শেষ করার পর আমরা সুন্দরভাবে ধরে পড়বো এবং লাস্ট মোমেন্টে আমরা আরেকবার রিভিশন দেবো, ঠিক আছে। তো রিভিশনে আমরা চলে আসি যে হাইড্রা হচ্ছে কোন প্রভুক্ত প্রাণী হতে পারে, হাইড্রা নিডারিয়া প্রভুক্ত প্রাণী হতে পারে, এটা আমরা আন্ডারলাইন করে নেবো, ঠিক আছে না। হাইড্রা একস্তর বিশিষ্ট না দ্বিস্তর বিশিষ্ট, এটা তোমার কি একস্তর বিশিষ্ট হতে পারে, তাই ডিপ্লোব্লাস্টিক বলা হয়। হ্যাঁ, তারপর বলছে নিডারিয়া এবং টেনোফোরা প্রভুক্ত প্রাণীরা হচ্ছে কি তোমার ডিপ্লোব্লাস্টিক প্রাণী। কি আবিষ্কার করেছেন পুনরুৎপত্তি ক্ষমতার উপর ভিত্তি করে আব্রাহাম টেম্পলে এবং নামকরণ করেছেন কি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তো এখান থেকে আমরা এতটুকু পড়লে হয়ে যাবে। হ্যাঁ, তো ক্লাসের মধ্যে তোমার অল্প একটু নয়েজ আসলে, অল্প একটু তোমার কি মানে শব্দ করলে, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। আমাদের বাসাটা তোমার একটু রাস্তার সাইডে, তো অল্প একটু নয়েজ আসলে আমরা কি ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে মিলাই নিব, ঠিক আছে না, কষ্ট করে ক্লাসটা করে নিব, ঠিক আছে না, কোনো আমরা অভিযোগ রাখবো না ভাইয়ের প্রতি। তারপর আমরা নেক্সট পেজে চলে আসি। নেক্সট পেজ তোমার এখানে কি বলছে, নেক্সট পেজ বলছে বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি। তো বাংলাদেশে বিভিন্ন কত ধরনের হাইড্রা প্রজাতি আসে সম্পর্কে আমরা আলোচনা করব, যে বর্তমান পৃথিবীতে হাইড্রার প্রজাতির সংখ্যা 40টিরও মতো। তাহলে যদি কোশ্চেন যদি আসে এমসিকিউতে, বর্তমানে বা তোমার হাইড্রার তোমার সংখ্যা কতটি হতে পারে, বাংলাদেশে তোমার এমনিতে বেসিক্যালি তোমার কি পৃথিবীতে তোমার হাইড্রা প্রজাতির সংখ্যা কত হতে পারে, 40টির মতো হতে পারে, ঠিক আছে না। এখান থেকে আমরা এতটুকু মুস্ত করবো। গায়ের রং, কোষিকার সংখ্যা, দৈর্ঘ্য, যৌনাঙ্গ, আকৃতি, অবস্থান এবং তোমার কি বলছে অবস্থান বলছে, তারপর তোমার ভিত্তিতে হাইড্রার শ্রেণীবিন্যাস করা হয়। 2008 সালে প্রকাশিত বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণীর জনন কোষের চতুর্থদশ খণ্ডে তোমার এই তথ্য অনুযায়ী মানে বাংলাদেশে 3 প্রজাতির হাইড্রা উল্লেখ পাওয়া গেছে। তাহলে কয় প্রজাতি তোমার হাইড্রা উল্লেখ পাওয়া গেছে ভাইয়া, পুরা 3 প্রজাতির উল্লেখ পাওয়া গেছে। সেটা কোথায়, ভারত, আমেরিকা না মধ্যপ্রাচ্য? অবশ্যই কি হবে, বাংলাদেশে হবে। বাংলাদেশে কয়টি প্রজাতির হাইড্রা রয়েছে, এইভাবে কোশ্চেন আসবে যে 3টি প্রজাতির হাইড্রা রয়েছে। এখান থেকে এতটুকু মনে রাখবা। সেই 3টি প্রজাতি কি হতে পারে, একটা বর্ণহীন বা একটা হালকা হলুদ বর্ণ, হালকা তোমার কি হলুদ বাদামি দেখা যায়, যার তোমার কি মানে বগি নামটা একদম টনটন বুঝতে করবা যে হাইড্রা ভালগারিস হতে পারে। তারপর হচ্ছে কি 2 নম্বর পয়েন্ট হচ্ছে সবুজ বর্ণের, যাকে বলা হাইড্রা ভিরিসমা, এটা তোমার বা স্প্রিং সমাধান বুঝতে করতে হবে। তারপর তোমার কি মানে তোমার 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি বাদামি বর্ণের, যাকে বলা হাইড্রা ওলিগ্যাস্ট্রিক হতে পারে। তাহলে এটাও তোমার সুন্দরভাবে মুখস্থ করতে হবে। ওভারঅল তোমার এটা তোমার এমসিকিউর জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট, বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করবো, সুন্দরভাবে আমরা এই টপিকটা সুন্দরভাবে কভার করে নেব, ঠিক আছে। এখান থেকে আমরা এতটুকুই পড়বো যে তোমার কি বর্তমানে হাইড্রা 40টি প্রজাতি রয়েছে। বাংলাদেশে হাইড্রা প্রজাতির সংখ্যা হচ্ছে তোমার কয়টি ভাইয়া পুরা, বাংলাদেশে হাইড্রা প্রজাতির সংখ্যা হতে পারে তোমার কি তোমার 3টি থাকতে পারে, ঠিক আছে না, 3টি থাকতে পারে। এবং তোমার সেই 3টিগুলো হচ্ছে কি তোমার কি বর্ণহীন, হলুদ বাদামি বর্ণের, সবুজ বর্ণের এবং তোমার কি এবং বাদামি বর্ণের হতে পারে। তো তোমার এই যে তোমার সেই স্পেলিংগুলা, তারপর তোমার গিয়া তোমার বর্গীর নামগুলা সুন্দরভাবে আমরা মুখস্থ করে বলে হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে না। তুমি তোমার নাম ভুলে যাও, কিন্তু এটা নাম ভোলা যাবে না। তারপর চলে আসো যে বিভিন্ন প্রজাতির হাইড্রার মধ্যে হাইড্রা বাংলাদেশে ভালগারিস সুলভ বলে। এখানে প্রজাতির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই যে আমরা পড়লাম যে তোমার কি হাইড্রার তোমার কি মানে তোমার হাইড্রার প্রজাতির সংখ্যা আছে তোমার 40টা, কিন্তু বাংলাদেশে পাওয়া যায় মাত্র 3টা। এই 3টা পাওয়া যায়, তো 3টার মধ্যে আবার বেশি পরিমাণে বাংলাদেশে পাওয়া যায় হ্যাঁ তোমার কি এই যে হাইড্রা ভালগারিস। তো এখান থেকে এতটুকু এভাবে কোশ্চেন আসবে যে 3টা তোমার কি তোমার হলুদ বাদামি, তারপর সবুজ বর্ণের এবং তোমার কি বাদামি বর্ণের, তোমার এই 3টা তোমার কি মানে হাইড্রার তোমার প্রজাতির মধ্যে বেসিক্যালি কোনটা বাংলাদেশে বেশি পাওয়া যায়, হাইড্রা ভালগারিসটা বেশি পাওয়া যায়, যাকে বলা হয় তোমার কি বাংলাটা বলা হয় হলুদ বাদামি বর্ণের হাইড্রা বলা হয়। তো এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব। বাসস্থান চলে আসবো। বাসস্থানে কি করতে হবে, পড়তে হবে আমাদের, ঠিক আছে না। ভাইয়ের সঙ্গে পড়ে নাও যে তোমার হাইড্রা একটি মুক্তজীবী প্রাণী। তারা যদি তোমার মেন এক্সামে যদি চলে আসে যে হাইড্রা কোন ধরনের প্রাণী, মুক্ত, আবদ্ধ, পরভোজী প্রাণী না কোনোটিই নয়, অবশ্যই কি হবে মুক্তজীবী প্রাণী হতে পারে। মিঠা পানি, খাল বিল, তাহলে কোথায় কোথায় থাকতে পারে এই পণ্ডিত মশাই, এই পণ্ডিত মশাই থাকতে পারে তোমার কি খাল বিল, পুকুর, হুরুদ, ঝর্ণা, নিমজ্জিত কঠিন বস্তু এবং জলজ উদ্ভিদের পাতায় তোমার সেই নিম্ন প্রাষ্টির সংলগ্ন থেকে নিম্নমুখী হয়ে ঝুলে থাকে। তোমার সেই শীত, তারপরে স্থির এবং শীতল পরিষ্কার তোমার কি পানিতে এদের বেশি পাওয়া যায়, বা এরা অল্প একটু তোমার কি পরিষ্কার তোমার কি একটু ভালোবাসে, হ্যাঁ, এবং ভদ্র। তো উষ্ণ তোমার কি ঘোলা এবং চলমান পানিতে এদের খুব কম পাওয়া যায়। ক্ষুধার্ত অবস্থায় দেহ ও কোষিকাকে সর্বোচ্চ প্রসারিত করে পানিতে দুলতে থাকে, জানাতে সে নিজের খাবার তোমার সংগ্রহ করার জন্য সে যেন তোমার কি অতি তোমার কি ব্যস্ত হয়ে ওঠে, যে আমার ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে হবে। এজন্য তার পাগুলা একটু তোমার কি নড়চড়া করে পানির ভেতরে, কোনো কিছু সংস্পর্শে দেহকে সংকুচিত করে ফেলে। এগুলো মাংসাশী তোমার সেই প্রাণী। তো তোমার সেই এগুলো কোন ধরনের প্রাণী, তাহলে যদি কোশ্চেন যদি কখনো আসে
যে হাইড্রা কোন ধরনের প্রাণী, হাইড্রা হচ্ছে কি মাংসাশী প্রাণী আসবে। তাই এখান থেকে আমরা এতটুকু টন্টভাবে মুখস্থ করে নেব, ঠিক আছে না। তারপর এখানে বলছে কোষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে, তাহলে কি হাইড্রা কিসের সাহায্যে খাদ্য গ্রহণ করে? কোষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে। একদম ইম্পর্টেন্ট মেইন এক্সামের জন্য। চলাফেরা করে, দেহের সংকোচন প্রসারণ কোষিকার সাহায্যে ঘটে থাকে, দেহ প্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া শ্বসন এবং রেচন সম্পূর্ণ করে। তাহলে কোন প্রক্রিয়ার মাধ্যমে তোমার কি তোমার ব্যাপন এবং শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে? তোমার কি তোমার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে না। সেখানে শ্বসন করতে পারে এবং রেচন সম্পূর্ণ করতে পারে। মুকুলোদ্গম এবং দ্বিবিভাজনের মাধ্যমে অযৌন জনন, জনন কোষের সৃষ্টির মাধ্যমে যৌন জনন সম্পূর্ণ হয়। তাহলে তোমার এখানে এই হাইড্রা তোমার যৌন জনন সম্পূর্ণ করতে পারে, আবার অযৌন জনন সম্পূর্ণ করতে পারে। হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড। তাহলে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা কি ভাই পুরা প্রচন্ড হতে পারে। তাহলে এগুলা তোমার কি এমসিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো আমি দেখাই দিচ্ছি ওগুলো দেখবা, যেগুলো মেইন পরীক্ষা তোমার চলে আসছে এবং কমন উপর তোমরা ইজিলি পেয়ে যাবা। তো হাইড্রা তোমার হাইড্রা এভাবে চলে আসবে যে হাইড্রা তোমার মাংসাশী প্রাণী, অবশ্যই মাংসাশী প্রাণী। তোমার শ্বসন এবং রেচন কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ করে থাকে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ করে থাকে। এবং এটা তোমার কোন ধরনের হতে পারে? এটা তোমার যৌন জনন এবং অযৌন জনন দুইটা হতে পারে। তাহলে এখান থেকে আমরা সুন্দরভাবে কি করবো, ভাইয়ের সঙ্গে আমরা সুন্দরভাবে দেখাই নেবো যেটা মুক্তজীবী প্রাণী। তারপর তোমার এই পয়েন্টগুলো আমরা দেখাই নেবো, যে এগুলো পয়েন্ট ইম্পর্টেন্ট, তোমরা সুন্দরভাবে নোট ডাউন করে নিবা পয়েন্টগুলো, ঠিক আছে না। এটা ব্যাপন প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণ হতে পারে, এখানে যৌন জনন অযৌন জনন সম্পূর্ণ হয়। এটা হাইড্রা পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড লেভেলের। সে তোমার তাকে যতই মেরে ফেলার চেষ্টা করো না কেন, তার শাখাগুলো যতই কাটো না কেন, একটা শাখা কাটলে আর একটা বের হবে, অর্থাৎ দ্বিগুণ আকারে বের হবে। তো এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করে নেবো। তারপর নেক্সট পেজ আমরা চলে আসি। এই যে বেসিক্যালি দেখো এখানে তোমার এই যে বলছে যে দেখো এখানে দেখো যে এটা হচ্ছে হাইড্রা ভালগারিস, ঠিক আছে না। এই যে এরকম দেখতে, ঠিক আছে। তারপর তোমার এটা হচ্ছে হাইড্রা ব্রিডিসমা, বেসিক্যালি এরকম দেখতে। তারপর হাইড্রা তোমার ওলি গ্যাস্ট্রিক এরকম দেখতে। তো তুমি ইউটিউবে জাস্ট সার্চ দিবা যে হাইড্রা ভালগারিস, তোমার ফুল ভিডিওটা চলে আসবে, ওখানে তুমি একটু ভিজুয়ালাইজেশন করে দেখতে পারো, ঠিক আছে না। সময়ের সাশ্রয় করার জন্য আমি তোমাদের ওদিকে নিয়ে যাচ্ছি না। তো আমরা তোমার পড়াতে ফিরে আসি। এই যে শ্রেণীর অবস্থান, এটা তোমার বেসিক্যালি অনেক ইম্পর্টেন্ট। তো শ্রেণীর অবস্থান থেকে তোমার কি পড়তে হবে কি না পড়তে হবে সুন্দরভাবে আমরা মনে রাখবো। যেখানে বলছে শ্রেণী অবস্থান, তো তোমার আমরা পড়ছিলাম যে শ্রেণী তোমার আছে 6টা, 1 2 3 4 5 6। তো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এখান থেকে জাস্ট এতটুকু প্রথম টাইম বুঝতে করবা যে তোমার কিংডম তোমার হাইড্রা কোন কিংডমে অন্তর্ভুক্ত, এনিমিলিয়া অন্তর্ভুক্ত, এবং তোমার ফাইলামটা কি নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত, অর্থাৎ নিডোসাইট এবং সেন্ট্রন উপস্থিত থাকতে পারে। এইটা মনে রাখবা। এবং লাস্ট দুইটা পার্ট মনে রাখবা যে জেনাস হচ্ছে তোমার হাইড্রা আর স্পিসিস হচ্ছে হাইড্রা ভালগারিস। তো উৎপত্তি ক্ষমতা আছে। আর যদি পারো তাহলে এই যে তোমার এই যে বাংলা নামগুলো মুখস্থ করে নেবা, যে পলিপ দশা প্রদান হয়ে থাকে কোথায়, অর্ডারে, ক্লাসে, এগুলো হতে পারে। তো এই যে তোমার এখানে তোমার এটা পড়তে হবে না, এটা পড়তে হবে না, বেসিক্যালি এগুলো পড়তে হবে না, জাস্ট এই পয়েন্টগুলো মুখস্থ করলে হয়ে যাবে। এটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আর তোমার এসএসসির জন্য ইম্পর্টেন্ট। তো এই পয়েন্ট দুটো আমরা সুন্দরভাবে কি করবো, মুখস্থ করে নেবো, ঠিক আছে না। একদম আমরা এই পয়েন্টগুলো আমরা সুন্দরভাবে কি করবো, রিভিশন দিয়ে দেবো, ঠিক আছে না। বেসিক্যালি অনেক ইম্পর্টেন্ট। তো ভাইয়া আরেকবার সুন্দরভাবে দেখা দিচ্ছে যে তোমার কিংডম থেকে তুমি এতটুকু পড়বা যে কোন কিংডমে অন্তর্ভুক্ত, এনিমিলিয়া প্রাণী অন্তর্ভুক্ত। তারপর তোমার কি নিডারিয়াটা পড়বা, অর্থাৎ ফাইলামে অন্তর্ভুক্ত কি নিডারিয়া, অর্থাৎ নিডোসাইট এবং তোমার সেন্ট্রন উপস্থিত থাকতে পারে। এবং তোমার অবিভক্ত সেন্ট্রন থাকে কোথায়, ক্লাসে। পলিপ দশায় প্রধান থাকতে পারে কোথায়, অর্ডারে। এবং এককভাবে বাস করতে পারে ফ্যামিলিতে। এবং পুনরুৎপত্তি ক্ষমতা আছে, জেনাস হচ্ছে হাইড্রা এবং স্পিসিস হচ্ছে তোমার কি হাইড্রা ভালগারিস হতে পারে। তো আমরা দ্বিপদ নামকরণ আমরা 9 10 পড়ছিলাম। তো দ্বিপদ নামকরণ তোমার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণে দুইটা পার্ট থাকে, একটা জেনাস একটা স্পিসিস। তো এখানে দেখো এখানে তোমার কি জেনাস স্পিসিস থাকে, ভালো কথা। তো এইটা হচ্ছে তোমার কি জেনাসকে জি দ্বারা প্রকাশ করা হয়, আর এটা হচ্ছে কি স্পিসিস, অর্থাৎ প্রথমটা হচ্ছে জেনাস, পরটা হচ্ছে স্পিসিস। এটা এখান থেকে জাস্ট এতটুকু আমরা কি করব, সুন্দরভাবে পড়ে নেব। হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য এখন আমরা চলে যাব, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাসটা আমরা করবো এবং সুন্দরভাবে আমরা বইটা দেখাই নেব। যেখানে বলছে হাইড্রা দেহ নরম, অনেকটা নলাকার, দেহের এক প্রান্তে খোলা ওরাল বা মৌখিক প্রান্ত এবং অপর প্রান্তে তোমার বন্ধ, অর্থাৎ তোমার কি অর্থাৎ বিমুখী হতে পারে। খোলা প্রান্তের মুখ ছিদ্র অবস্থিত, এর বন্ধ প্রান্তটি কোনো বস্তুর সাথে যুক্ত থাকে। দেহে অরীয় প্রতিসম বিদ্যমান। তাহলে হাইড্রা কোন প্রতিসম বিদ্যমান থাকতে পারে, অরীয় প্রতিসম বিদ্যমান থাকতে পারে। 5 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তারপর চলে আসো যে 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত লম্বা এবং 1 মিলিমিটার চওড়া। তাহলে কত থেকে কত মিলিমিটার চওড়া হতে পারে, লম্বা হতে পারে ভাইয়া পুরা, তোমার চওড়া হতে পারে তোমার কি, অর্থাৎ লম্বা হতে পারে তোমার কি 10 থেকে 10 তোমার কি মিলিমিটার, অর্থাৎ মিলিমিটার থেকে তোমার কি 30 মিলিমিটার তোমার কি লম্বা হতে পারে এবং 1 মিলিমিটার তোমার চওড়া হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করবো। বেসিক্যালি এগুলো তোমার কি এমসিকিউতে চলে আসে। তো এখান থেকে আমরা এতটুকু আমরা পড়ে নেবো যে তোমার কি হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসম প্রাণী এবং এটা লম্বা হতে পারে 10 থেকে 30 মিলিমিটার এবং তোমার কি তোমার চওড়া হতে পারে 1 মিলিমিটার হতে পারে। এখান থেকে আমরা এতটুকুই আমরা কি করব, নোট ডাউন করে নেব। তারপর চলে আসো বর্ণতে চলে আসি, যে বর্ণ হচ্ছে কি বা প্রজাতি ভেদে হাইড্রার বর্ণ বিভিন্ন হয় থাকে।
তোমার হাইডা ভালগারিস প্রায় বর্ণহীন, হালকা হলুদ বাদামি বর্ণের, তবে গৃহীত খাদ্যের প্রকৃতি অনুযায়ী বর্ণ বৈষম্য দেখা যায়। জাস্ট গো ফর রিডিং। তো এই পয়েন্ট আমরা কি করব, সুন্দরভাবে আমরা কি করব, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে রিডিং দেবো। তো এই পয়েন্টগুলো আমরা ধরে ধরে পড়তেছি। তো সুন্দরভাবে তোমরা পড়ে নিবা এবং সুন্দরভাবে বইটা আন্ডারলাইন করে নিবা। আমি এতটুকু এনশিওর করতে পারি যে তুমি যদি ভালোভাবে ক্লাসটা সুন্দরভাবে করে নাও, হ্যাঁ, তো সুন্দরভাবে তোমার কভার হয়ে যাবে এবং তোমার কি বারবার পড়াটা আমি এখানেই তোমার 3-4 বার রিভিশন দিয়ে দিচ্ছি। ভালো ক্লাসটা এখানেই করলে তোমার 70 থেকে 80% এখানে কমপ্লিট হয়ে যাবে এবং বাকিটা তুমি নিজ দায়িত্বে পড়াশোনা আরেকবার বইটা খুলে এই টপিকটা সুন্দরভাবে রিডিং দিলেই তুমি একদম 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 বেসিক্যালি একদম পুরো লেভেলের একদম প্রিপারেশন নিতে পারবা। তারপর চলে আসি যে পেজ, আমরা নেক্সট পেজে আমরা এতটুকু তোমার পড়বো যে বহি গঠন সম্পর্কে পড়বো, যে একটি পরিণত হাইডার দেহকে প্রধানত 3টি অংশে ভাগ করা যায়। তাহলে তোমার কি একটি হাইডার দেহকে কয়টি অংশে ভাগ করা যায়? 3টি অংশে ভাগ করা যায়। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এমসিকিউর জন্য আমরা কি করবো, পড়ে নেবো। একটা হচ্ছে কি হাইপোস্টম, তাহলে পয়েন্ট নাম্বার 1 হাইপোস্টম। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে তোমার কি দেহকাণ্ড, এবং লাস্ট পার্টটা হচ্ছে কি পদতল বা পদচাকতি। তাহলে কয়টা পার্ট পাইলাম? 2টা পার্ট পাইলাম। একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে হাইপোস্টম, একটা হচ্ছে দেহকাণ্ড, আর একটা হচ্ছে কি পদতল বা পদচাকতি। এখান থেকে আমরা এতটুকু আমরা কি করবো, পড়ে নেব। তারপর হাইপোস্টমে চলে আসলো, অর্থাৎ কি হাইপোস্টম সুন্দরভাবে পড়ে নেব। যে হাইপোস্টম এখানে কি বলছে, এটি দেহের মুক্ত প্রান্তে অবস্থিত মোচাকার, তোমার কি বলছে, ছোট সংকোচনশীল। তাহলে কি হবে, কি এখানে কি বলছে, ছোট সংকোচনশীল অংশ দেহকাণ্ড অবস্থিত হতে পারে। সরি, তো হাইপোস্টম থেকে আমরা নিচটা পড়লাম, হাইপোস্টম আমরা স্কিপ করে গেছিলাম, আবার পড়ে নিই। যে হাইপোস্টম থেকে আমরা হেডলাইনটা সুন্দরভাবে মুখস্থ করে নেব। এটি দেহের মুক্ত প্রান্তে অবস্থিত মোচাকৃতি ছোট সংকোচন প্রসারণশীল অংশ। এরা চূড়ার বৃত্তাকার মুখছিদ্র অবস্থিত থাকতে পারে। এই মুখছিদ্রটা এখান থেকে মনে রাখবা যে মুখছিদ্র কোথায় থাকতে পারে, হাইডার হাইপোস্টমে থাকতে পারে। এটার কাজ কি, মুখছিদ্র পথে খাদ্য গৃহীত বা আবদ্ধ অংশ বহিষ্কৃত হয়। অর্থাৎ হাইডার একটা তোমার কি একটা খারাপ অভ্যাস আছে, যে যে অর্থাৎ মুখ দিয়ে এরা তোমার কি খাদ্য গ্রহণ করে এবং মুখের মাধ্যমে এরা তোমার কি বজ্র পদার্থ নিষ্কাশন করতে পারে, অর্থাৎ বর্জ্যগুলো নিষ্কাশন করে দেয় দেহ থেকে। ঠিক আছে, এটা তার খারাপ একটা দিক। ঠিক আছে, তারপর চলে আসলাম দেহকাণ্ড। তো হাইপোস্টমের নিচে থেকে পদচাকতির উপর পর্যন্ত সংকোচন প্রসারণশীল অংশ, এটা হচ্ছে দেহকাণ্ড। এইগুলো আবার তোমার কি তোমার নির্দিষ্টভাবে তোমার কি আবার পার্ট করে দিছি। একটা হচ্ছে কোষিকা, দেহকাণ্ড তোমার কোষিকা নিয়ে গঠিত, তারপর তোমার কি মুকুল নিয়ে গঠিত এবং জননাঙ্গ নিয়ে গঠিত। তাহলে 3টা অংশ নিয়ে গঠিত হতে পারে। তাহলে কি মুকুল, জননাঙ্গ এবং কোষিকা কিসের অংশ, দেহকাণ্ডের অংশ। তাহলে হেডলাইনটা সুন্দরভাবে আমরা কি করব, এই হেডলাইনগুলো সুন্দরভাবে আমরা কি করব, মুখস্থ করে নেব। ঠিক আছে, যে এখানে কি বলছে, আমি রিভিশন দেওয়ার সময় আমি দাগাই দিচ্ছি বইটা, সমস্যা নাই। যে হাইপোস্টমের গোড়ার চারদিকে ঘিরে 10 থেকে 16টি সরু সংকোচনশীল দেহ অপেক্ষা লম্বা ফাঁপা সুতার মতো কোষিকা অবস্থিত। তাহলে যদি কোশ্চেন যদি আসে যে হাইপোস্টমের গোড়ার দিকে কতটি কোষিকা থাকতে পারে দেহকাণ্ডের সাথে যুক্ত, অর্থাৎ 6 থেকে 10টি যুক্ত থাকতে পারে, এটা আমরা কি করব, একদম মুখস্থ করে নেবো। 5 স্টার ইম্পর্টেন্ট, বিশেষ ক্ষেত্রে মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য। তো সুন্দরভাবে এটা কভার করে নেব। ঠিক আছে, অর্থাৎ তোমার কি ফাঁপা সরু সুতার মতো কোষিকা অবস্থিত, কোষিকা বহিং প্রাচীর অসংখ্য ছোট টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। তাহলে টিউমারের মতো কি থাকতে পারে, টিউমারের মতো থাকতে পারে নেমাটোসিস্ট ব্যাটারি। তাহলে এখান থেকে আমরা এতটুকুই আমরা কি করব, সুন্দরভাবে আমরা কি করব, মুখস্থ করে নেব। ঠিক আছে না? তো নেমাটোসিস্ট ব্যাটারি কার সঙ্গে যুক্ত থাকতে পারে, কোষিকার সাথে যুক্ত থাকতে পারে। ঠিক আছে, এবং এই কোষিকা কার অংশ, দেহকাণ্ডের অংশ। এভাবে ঘুরায় পেঁচায় কোশ্চেন চলে আসবে। প্রত্যেক ব্যাটারিতে থাকে কয়েকটি করে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট। কোষিকা এবং নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতা, আহার গ্রহণ, চলন, আত্মরক্ষা, অংশগ্রহণ করে থাকে। তাহলে এই পয়েন্টটা সুন্দরভাবে আমরা কি করব, রেটিং দিয়ে দেবো। তাহলে তারপর আমরা চলে আসি মুকুলে চলে আসলাম। যে গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার পাওয়া যায় তখন মুকুল সৃষ্টির অনুকূল সময় থাকে। তাহলে তোমার মুকুল সৃষ্টি হয় বেসিক্যালি কোন পর্যায়ে, তোমার কি তোমার গ্রীষ্মকালে। তো এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। যখন আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার কি মানে কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করবো, তখন তোমরা সুন্দরভাবে তোমরা রিয়েলাইজ করতে পারবা যে ভাইয়া কোন কোন মেইন টপিকগুলো আমাদের পড়াই দিছি। তখন তুমি একদম সারপ্রাইজ হয়ে যাবা যে আসলেই আমরা কত ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা কি পড়ে ফেলছি। ঠিক আছে, এখান থেকে জাস্ট এতটুকু আমরা মুখস্থ করবো। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে বলবে মুকুল কোন তোমার তোমার সময়কালে হতে পারে, হাইডার গ্রীষ্মকালে সময়কালে হতে পারে। তো আমরা কি করব ভাইয়া, এটা সুন্দরভাবে আমরা কভার করে নেব। অর্থাৎ এমন পরিবেশে দেহের প্রায় মধ্যবর্তী অঞ্চল থেকে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয়ে থাকে। কাজটা কি, প্রত্যেক মুকুল একটি
এক একটি নতুন সদস্যের জন্ম দেয় মুকুলোদ্গম হাইড্রার অন্যতম অযৌনজনন প্রক্রিয়া। তাহলে তোমার কোশ্চেন এখান থেকে এমসিকিউতে তোমার মেইন তোমার এক্সামে চলে আসবে যে তোমার মুকুলোদ্গম এটা যৌনজনন প্রক্রিয়া না অযৌনজনন প্রক্রিয়া, এটা হচ্ছে কি হবে, যৌনজনন প্রক্রিয়া হবে, ঠিক আছে না। এটা আমরা এমসিকিউর জন্য আমরা সুন্দরভাবে কি করব, মুখস্থ করে নেব। জননাঙ্গে চলে আসো যে হেমন্ত এবং শীতকালে দেহকাণ্ডের উপরে অর্ধাংশে এক বা একাধিক কোণাকার শুক্রাশয় এবং নিচের অংশে এক বা একাধিক গোলাকার ডিম্বাশয় তোমার কি তোমার নামক অস্থির জনন দেখা যায়। তার একটা শুক্রাশয় দেখা যায়, একটা তোমার কি ডিম্বাশয় দেখা যায়। কোন কালে? হেমন্ত এবং শীতকালে। এই যে হেমন্ত এবং শীতকালে, এইটা তোমার 10 স্টার ইম্পর্টেন্ট, তোমার এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। যে বলে দিবে হাইড্রার জননাঙ্গ কখন সৃষ্টি হতে পারে বা কখন বিকশিত হতে পারে বা কখন অস্থিরভাবে জননাঙ্গ দেখা যায়, হেমন্ত এবং শীতকালে দেখা যায়। একটা শুক্রাশয় দেখা যায়, একটা হচ্ছে ডিম্বাশয় দেখা যায়। তাহলে এখান থেকে আমরা এতটুকুই আমরা পড়ে নেব। তারপর চলে আসলাম কি পদচাকতি থেকে হেডলাইনটা মুখস্থ করে নিবা। কি পড়তে হবে আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি। যে দেহকাণ্ডে নিম্ন প্রান্তে অবস্থিত গোল ও চাপা পাতটি বা অংশটি পাদচাকতি বা পত্তল, তোমার সে পত্তল হতে পারে। কাজ কি হতে পারে? পদচাকতি থেকে খরিত আঠালো রসের সাহায্যে তোমার কি প্রাণীর কোনো তলের সাথে লেগে থাকে না। এই চাকতি বুদবুদ সৃষ্টি করে, প্রাণীকে ভাসিয়ে রাখতেও সাহায্য করে। চাকতির ঘনপথ গঠনকারী কোষের অংশ সাহায্যে গ্লাইডিং সম্পূর্ণ হয়। তাহলে কোন চলন সম্পূর্ণ হতে পারে? গ্লাইডিং চলন সম্পূর্ণ হয়। এটাও এমসিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট, একদম ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে বলে দেবে ভাইয়া পুরা তোমাকে এমনিতে তোমার থেকে বলে দেবে যে হাইডার ক্ষেত্রে তোমার কোনটা ইম্পর্টেন্ট হতে পারে, কোনটা ইম্পর্টেন্ট হবে না। তো এখান থেকে আমরা এতটুকু আমরা কি করবো, মুখস্থ করে নেবো, ঠিক আছে। তো এখান থেকে চলে আসো যে তোমার এখান থেকে এভাবে কোশ্চেন তোমার চলে আসবে যে হাইডার ক্ষেত্রে তোমার কি, অর্থাৎ দেখো যে পদচাকতির মাধ্যমে হাইডার কোন চলন সম্পূর্ণ হতে পারে? গ্লাইডিং তোমার কি চলন সম্পূর্ণ হতে পারে। তো আমরা এতটুকু আমরা কি করব, সুন্দরভাবে আমরা কি করব, মুখস্থ করে নেব। এখান থেকে আমরা এতটুকুই পড়লে হয়ে যাবে। তো আমরা সুন্দরভাবে টপিকটা আরেকবার আমরা কি দিই, সুন্দরভাবে রিভিশন দিয়ে দিই। এখান থেকে কি পড়লাম যে তোমার কি এই যে তোমার কি বহির গঠন, হাইডার বহির গঠন তোমার তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হাইপোস্টম, একটা দেহকাণ্ডটা পদচাকতি। তো হাইপোস্টম থেকে জাস্ট এই হেডলাইনটা মুখস্থ করবা, তারপর হেডলাইনটা মুখস্থ করে নিবা এডমিশনের জন্য। দেহকাণ্ড হতে পারে, দেহকাণ্ডকে আবার তোমার কি তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি কোষিকা, তো কোষিকা থেকে এতটুকু পড়ে নিবা যে হাইপোস্টমে তোমার সাথে কোষিকা লেগে থাকতে পারে 6 থেকে 10টি, এবং সেখানে তোমার কি টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি যুক্ত থাকতে পারে। এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব। তারপর নেক্সট পার্টে পড়ে নেব যে মুকুল কোন কালের সৃষ্টি হতে পারে? গ্রীষ্মকালে সৃষ্টি হতে পারে। এবং মুকুল তোমার কি কোন ধরনের প্রক্রিয়া জনন সম্পূর্ণ করে? জনন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে। এখান থেকে পড়ে নিবা। জননাঙ্গ থেকে এতটুকু পড়ে নিবা যে হেমন্ত এবং শীতকালে ঘটতে পারে, অনেক ইম্পর্টেন্ট। এবং উপরে অর্ধাংশের ক্ষেত্রে শুক্রাশয় এবং ডিম্বাশয় সৃষ্টি হতে পারে, অস্থায়ী জনন দেখা যায়। তাই এখান থেকে এতটুকু পড়ে নিবা। পদচাকতি থেকে এতটুকু পড়ে নিবা যে পদশক্তির মাধ্যমে গ্লাইডিং তোমার চলন প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে এই হাইড্রাটা। তো ওভারঅল আমরা কি এতটুকু, এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা কি করলাম, সুন্দরভাবে আমরা আলোচনা করলাম, ঠিক আছে না। তো সুন্দরভাবে আমরা আরও আমরা কি নেক্সট টপিক সম্পর্কে আমরা আলোচনা করবো যে ডিপ্লোব্লাস্টিক এবং কি তোমার দ্বিস্তরীয় বা ডিপ্লোব্লাস্টিক সম্পর্কে আমরা কি করবো, সুন্দরভাবে আলোচনা করে আমরা ফেলবো। চলো আলোচনা করে ফেলি। দ্বিস্তরীয় তো প্রাণী আমরা আগে কি পড়ে আসলাম যে একটা আছে টেনোফোরা, একটা আছে নিডারিয়া। তো এই আসলে তোমার ডিপ্লোব্লাস্টিকটা কি, এগুলো সম্পর্কে আমরা কি করবো এখন সুন্দরভাবে ধরা পড়বো যে মেন বইটা থেকে আসলে তোমার কি বলা আছে। তো ভ্রূণ অবস্থায় যেসব তোমার দেখো এখানে ভ্রূণ অবস্থায় যেসব প্রাণী দেহ প্রাচীরে কোষগুলো কেবল একটোডাম, অর্থাৎ একটোডাম হচ্ছে তোমার দেহের বাইরের স্তর, এন্ডোডাম হচ্ছে দেহের ভেতরের স্তর, অর্থাৎ নামক দুটি নির্দিষ্ট স্তরে বিন্যস্ত থাকে, সেগুলিকে বলা হয় দ্বিস্তরীয় বলা হয় বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলা হয়। তাহলে সিকিউতে তোমার কি ক নাম্বারের জন্য একদম ভেরি ইম্পর্টেন্ট, তুমি বলে দেবে যে তোমার কি ডিপ্লোব্লাস্টিক কাকে বলে। তো এখান থেকে আমরা এতটুকু তোমরা মুখস্থ করে নিবা যে ভ্রূণ অবস্থায় যেসব প্রাণী, তাহলে কোন অবস্থায়? ভ্রূণ অবস্থায় থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ ভ্রূণ অবস্থায় যেসব প্রাণী দেহ প্রাচীরের কোষগুলো একটোডাম এবং এন্ডোডাম নামক দুটি স্তরে তোমার কি বিন্যস্ত থাকে, সেগুলো হচ্ছে দ্বিস্তরীয় প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলা হয়। তোমার এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করবো। তারপর এখানে কি বলছে, এখানে বলছে যে পূর্ণাঙ্গ প্রাণীতে স্তর দুটি যথাক্রমে ইপিডার্মিস এবং তোমার গ্যাস্ট্রোডার্মিসে পরিণত হয়। তাহলে কোন দুইটা পরিণত হতে পারে? একটা ইপিডার্মিসে পরিণত হতে পারে, একটা গ্যাস্ট্রোডার্মিসে পরিণত হতে পারে, মনে রাখবা। তারপর চলে আসো যে এ স্তরের মাঝখানে মেসোগ্লিয়া নামক অকোষীয় জেলির মতো তোমার কি একটি স্তর থাকে। তাহলে মতে হচ্ছে মাঝখান, মতে হচ্ছে কি মেসোগ্লিয়া। তাহলে হাইডার মাঝখানে কি থাকতে পারে? মেসোগ্লিয়া থাকতে পারে। ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে না। হাইডা দ্বিস্তরীয় বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী একটি আদর্শ উদাহরণ। আমরা আগেই জানলাম যে হাইডা হচ্ছে কি তোমার দ্বিস্তরীয় প্রাণী হয়, একে ডিপ্লোপ্লাস্টিক প্রাণী বলা হয়। তাহলে এখান থেকে জাস্ট এতগুলাই এই তোমার টপিকগুলা তোমার সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে, ঠিক আছে না। আমরা সুন্দরভাবে কি করবো, ভাইয়ের সঙ্গে মুখস্থ করে নেব এবং ক্লাসটা শেষ করার পর সুন্দরভাবে আমরা ওয়েবসাইটে সুন্দরভাবে তোমার কি এক্সাম সুন্দরভাবে ডে টু ডে বাই আমরা সুন্দরভাবে এক্সামগুলো সুন্দরভাবে দিয়ে দিব, ঠিক আছে না। কেননা তুমি দিন শেষে যদি তুমি পড়াশোনা করো তাহলে তোমার মাস্ট এক্সাম দিতে হবে। এক্সাম যদি না দাও তাহলে পড়াশোনাটা তোমার একদম তোমার কার্যকারী হবে না। সো কল্ড ভাবে পড়াশোনা করে
মানে কোনো লাভ নাই। তো আমরা সুন্দরভাবে প্রশ্নটা করবো, ঠিক আছে। তারপর চলে আসো যে অন্তর্গঠন আমরা পড়বো, অর্থাৎ এই দ্বিস্তরী থেকে কতটুকু আসতে পারে আমরা পড়ে নিলাম। এখন হাইড্রার অন্তর্গঠন সম্পর্কে আলোচনা করবো, যে হাইড্রার দেহে অন্তর্গঠন অত্যন্ত সরল প্রকৃতির, কোষ প্রাচীর মাত্রার প্রাণী হওয়ায় এদের অন্তর্গঠনে কোনো তোমার কি জটিল টিস্যুতন্ত্র, অঙ্গ বা অঙ্গতন্ত্র দেখা যায় না। দেহের অন্তর্গঠনে মূলত দুটি প্রধান অংশ থাকে, একটা হচ্ছে দেহ প্রাচীর থাকতে পারে, একটা হচ্ছে সিলিন্ড্রন থাকতে পারে, যেটা আমরা আলোচনা করবো। জাস্ট এই পয়েন্ট আমরা কি করবা, এই পয়েন্টটা সুন্দরভাবে তোমার কি রিডিং দিলে তোমার হয়ে যাবে। এখান থেকে আমরা সুন্দরভাবে রিডিং দিয়ে দিব। তারপর চলে আসো, তারপর নেক্সট পেজে চলে আসো। দেহ প্রাচীর কোষের গঠনের বৈশিষ্ট্য আমরা পড়ে নেব, কতটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে না, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নেব। এখানে কি বলছে, যে হাইড্রার দেহের চারিদিকে অবস্থিত কোষ নির্মিত আবরণটিকে বলা হয় দেহ প্রাচীর। তো পড়বো না। এটি সিলিন্ড্রনকে বেষ্টন করে অবস্থান করে থাকে। দেহ প্রাচীরে কোষগুলো দুটি স্তরে বিন্যস্ত থাকে। বহিস্থকে বলা হয় এপিডার্মিস, আর অন্তস্থকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। তাহলে এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য কি ইম্পর্টেন্ট। তোমার বলে দিবে যে তোমার কি বহিস্থ স্তরের নামটা কি, এপিডার্মিস, আর অন্তস্থ তোমার হচ্ছে কি, মানে তোমার তোমার নামটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিস বলা হয়। তো এখান থেকে আমরা এতটুকু মুক্ত করে নেব। তারপর চলে আসো যে ভ্রূণ অবস্থায় এই স্তর দুটি যথাক্রমে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম তোমার হচ্ছে কি নামে দুটি পরিচিত হতে পারে। অর্থাৎ স্তরের মাঝখানে কি থাকতে পারে, মতে মাছ মত হচ্ছে মিসোগ্লিয়া থাকতে পারে, এটা মনে রাখবা। তারপর হচ্ছে কি অকোষীয় স্তর থাকে, কাজে পরিণত হাইড্রার দেহ প্রাচীরে তিনটি প্রধান অংশ দেখা যায়, একটা হচ্ছে এপিডার্মিস দেখা যায়, একটা গ্যাস্ট্রোডার্মিস দেখা যায়, একটা হচ্ছে কি মিসোগ্লিয়া দেখা যায়। তাহলে এখান থেকে আমরা এতটুকু মনে রাখবো যে তোমার এখানে এপিডার্মিস অবস্থান করে থাকে, তারপর তোমার হচ্ছে কি গ্যাস্ট্রোডার্মিস অবস্থান করে থাকে, এবং তোমার কি থাকতে পারে, মিসোগ্লিয়া থাকতে পারে। তো এই দুইটা পয়েন্ট আমরা কীভাবে সুন্দরভাবে মুখস্থ করে নেব। তারপরে এই পেজে চলে আসো। এই পেজে তোমার কি পড়তে হবে, এই পেজে তোমাকে পড়তে হবে যে এই চিত্রটা তো মাঝখানে তোমাদের সিকিউর জন্য একদম 100% ইম্পর্টেন্ট। সিকিউতে তোমার চলে আসবে যে তোমার কি তোমার বলবে যে তোমার হাইড্রার লম্বচ্ছেদ অঙ্কন করো, এটা ইম্পর্টেন্ট। আবার এই চিত্রটাও তোমার ইম্পর্টেন্ট। তো যখন তোমাদের চিত্র একটা ক্লাস নেব পুরা অধ্যায় মিলে, সুন্দরভাবে কিভাবে তোমার বেসিক্যালি তোমার আর্ট করতে হয়, তো ভাই সুন্দরভাবে দেখা দেবে। ডোন্ট ওয়ারি, তোমরা জাস্ট খালি এখান থেকে তোমার কি তোমার ইয়া করে নাও যে এগুলা চিত্রতে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট এই চিত্রগুলা, ঠিক আছে না, এই চিত্রগুলা তোমার চলে আসে। এখান থেকে আমরা এতটুকু পড়বো যে কোষসমূহ কী কী থাকতে পারে, এপিডার্মিসে কোন কোষগুলো থাকতে পারে, ব্যাসোগ্লিয়ায় কোনগুলো থাকতে পারে, গ্যাস্ট্রোডার্মিসে কোনগুলো থাকতে পারে। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 18 থেকে 19 সালে চলে আসছিল, ইনফিনিটি টেস্টার ইম্পর্টেন্ট, তারপর ডেন্টাল ভর্তি পরীক্ষা চলে আসলে ইনফিনিটি টেস্টার ইম্পর্টেন্ট। তো এইগুলা আসলে তোমার বেসিক্যালি তোমার মেইন এক্সামের জন্য, তার তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, একদম ইনফিনিটি টেস্টার ইম্পর্টেন্ট। তুমি তোমার শ্বশুর শাশুড়ি নাম ভুলে যাও, কিন্তু এগুলা নাম ভোলা যাবে না। তো এগুলো আমরা সুন্দরভাবে পড়ে নেব যে এপিডার্মিসের মধ্যে অবস্থান করে কোন কোন কোষগুলো হতে পারে। আমি একদম তোমাদের কি একদম একদম দাগাই দিচ্ছি যে এপিডার্মিসের মধ্যে থাকতে পারে কোনটা থাকতে পারে, পেশি কোষ থাকতে পারে। মেডিকেল ভর্তি পরীক্ষা 18 থেকে 19 সালে চলে আসছিল। তারপর ইন্টারস্টিশিয়াল কোষ থাকতে পারে, সংবেদী কোষ থাকতে পারে, হ্যাঁ। তারপর তোমার কি মানে তোমার এখানে বলছে সংবেদী কোষ থাকতে পারে, তারপর স্নায়ু কোষ, তারপর গ্রন্থি কোষ, জনন কোষ এবং কি নিউরোসাইট থাকতে পারে। তাহলে এই পয়েন্টগুলো সুন্দরভাবে তুমি সুন্দরভাবে এই বক্সটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা। তারপর সেখানে তোমার মিসোগ্লিয়ার মধ্যে কি কি থাকতে পারে, মিসোগ্লিয়াতে কি থাকতে পারে, কোনো কোষ বস্তু থাকে না, একে সংযোগিত স্তর বলা হয়। তাহলে সংযোগিত স্তর বলা হয় কোনটাকে, মিসোগ্লিয়াকে বলা হয়। এবং গ্যাস্ট্রোডার্মিসে কি কি থাকতে পারে, পুষ্টিকোষ থাকতে পারে, গ্রন্থি কোষ থাকতে পারে, ইন্টারস্টিশিয়াল কোষ থাকতে পারে, সংবেদী কোষ থাকতে পারে এবং স্নায়ু কোষ থাকতে পারে। তাহলে এই পয়েন্ট আমরা সুন্দরভাবে কি করবো, সুন্দরভাবে মুখস্থ করে নেব, ঠিক আছে। অর্থাৎ এই পয়েন্টগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, তো ঠিক আছে না, তোমার মেইন পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা এতটুকুই মুখস্থ করে নেব। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। এখানে বলছে এপিডার্মিস বা বহিত্বকের কোষসমূহ বলছে। তো এপিডার্মিস এবং তোমার হচ্ছে কি বহিত্বকের কোষসমূহ সম্পর্কে কতটুকু পড়তে হবে, ভাইয়ের সঙ্গে আমরা কি করব, সুন্দরভাবে আমরা পড়ে নেব। তো চলো আমরা সুন্দরভাবে আজকে যতটুকু করা সম্ভব ততটুকু আমরা করে নিই, ঠিক আছে না। লং লাস্টিং তোমার হচ্ছে কি মানে ক্লাস নেওয়া যাবে না, তোমরা বোরিং ফিল করবা। তো আমাদের ক্লাসটা ম্যাক্সিমাম তোমার হচ্ছে কি থাকবে তোমার এই যে 30 থেকে 45 মিনিটের মধ্যেই থাকবে, এই রেঞ্জের মধ্যে থাকবে। তো এই রেঞ্জটা সুন্দরভাবে তুমি কভার করে নিতে পারবা, এবং তোমাদের ধৈর্য এই লেভেলে তোমাদের আছে, ঠিক আছে। যখন আমরা তোমার মেইন পরীক্ষার জন্য একদম ওয়ান শট ক্লাস নিয়ে আসবো, তখন সুন্দরভাবে তোমার কি ওখান থেকে অতটুকু কভার করলে হয়ে যাবে। আর এই ক্লাসগুলো সিম্পলি আমরা তোমার 35 থেকে 50 মিনিটের মধ্যে আমরা রেখে যাবো। তো এই পার্টটা আমরা আরেকটা পার্ট আমরা সুন্দরভাবে পড়ে নিই, যে এখান থেকে এখানে বলছে এপিডার্মিস বা বহিত্বকের কোষসমূহ আমরা, অর্থাৎ কাজের ভিন্নতা অনুযায়ী হাইড্রা এপিডার্মিসের কোষের গঠন বৈশিষ্ট্য দেখা যায়। অবশ্যই এক এক কোষের এক এক বৈশিষ্ট্য গঠন লক্ষ্য করা যায়। একটি পাতলা এবং নামনীয় কিউটিকল আবৃত এপিডার্মিস এবং বহিরাবরণ গঠন করে হাইড্রার এর এপিডার্মিসের নিচে বর্ণিত 7 ধরনের কোষ পাওয়া যায়। তাহলে কত ধরনের কোষ পাওয়া যায় ভাইয়াপুরা, এই যে 7 ধরনের কোষ পাওয়া যায়, এটা আমরা কি নেক্সট আমরা টপিকে পড়ে নেব, ঠিক আছে না। এই চিত্রটা তোমার থেকে একদম তোমার থেকে এই চিত্রটা তোমার এইচএসসি একদম মেইন পরীক্ষার জন্য একদম ইম্পর্টেন্ট, একদম 100% ইম্পর্টেন্ট। তোমাকে আমি লিখিয়ে দিলাম, ঠিক আছে না, অর্থাৎ তোমাকে লিখিয়ে দিলাম এখানে মাছ
মাস্ট এটা তোমার একদম অঙ্কন করা শিখতে হবে, ঠিক আছে না? এগুলা তোমরা চিত্র তোমরা অবশ্যই মাস্ট একদম চিত্র অঙ্কন করা শিখবা। যদি তাও কনফিউশন থাকে তাহলে আমি সুন্দরভাবে তোমার থেকে একটা ক্লাসের মধ্যে তোমার এইগুলা দেখাই দেবো, যে পেশি কোষ থাকতে পারে, মিউকাস দানা থাকতে পারে, নিউরোসাইট, দেহ গহ্বর, ইন্টারস্টিশিয়াল কোষ, কিউটিকল, সংবেদী কোষ থাকতে পারে, সেখানে আবার তোমার স্নায়ু কোষ থাকতে পারে। এগুলো সুন্দরভাবে পড়ে নিবা। এখানে বলবে যে হাইড্রার এপিডার্মিসের কোষসমূহ এই চিত্র অঙ্কন করো, তাহলে এই চিত্রটা একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট তোমার বলে দিলাম। তারপরে এই যে আমরা কোষ 7 ধরনের কোষ সম্পর্কে আলোচনা করবো, এই 7 ধরনের কোষটা তোমার কি সিকিউর জন্য তোমার কি এই সিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা। সিকিউতে বলে দেবে যে 7 ধরনের কোষ ব্যাখ্যা করে। এমসিকিউতে কিভাবে আসতে পারে যে পেশি কোষ অর্থাৎ পেশি কোষ এপিডার্মিসের অন্যান্য কোষের তুলনায় পেশি আবরণী কোষগুলো আকারে বড় এবং সংখ্যায় বেশি। কোষগুলো তোমার কি কোণাকার নাশপাতি আকৃতির, এপিডার্মিসের সম্পূর্ণ পুরু তো বরাবর মিসোগ্লিয়ার উপর অবস্থান করে থাকে। তাহলে এভাবে কোশ্চেন চলে আসবে যে কোষগুলো কোণাকৃতি বা নাশপাতি আকৃতি দেখা যায় কোন কোষগুলো? পেশি আবরণী কোষগুলো দেখা যায়। তাহলে এইটা আমরা সুন্দরভাবে মুখস্থ করে নেব, যাকে বলা হয় মাস্কুলো এপিথেলিয়াম সেল বলা হয়। প্রতিটি কোষের একটি বড় নিউক্লিয়াস, অনেকগুলো গহ্বর, ঠিক আছে। আদর্শ প্রাণী কোষে উপস্থিত সকল অঙ্গাণু থাকে। প্রতিটি কোষের বাইরে চওড়া প্রান্তে এক সারি গোলাকার মিউকাস দানা থাকতে পারে। কোষের ভিতরে সরু প্রান্তে দুপাশে প্রসারিত অভিক্ষেপ দেখা যায়। এদের পেশির লেজ এবং পেশি প্রবন্ধন বলা হয়। পেশি লেজের সুতার মতো মায়োনিম থাকতে পারে। তাহলে তোমার কি মায়োনিম কোথায় থাকতে পারে, কোন কোষে থাকতে পারে? পেশি কোষে থাকতে পারে, পেশি আবরণী কোষে থাকতে পারে। এতটুকু আমরা মুখস্থ করে নেব যে কোষিকার কোষগুলো বেশ বড় ও চাপা কয়েকটি নিউরোব্লাস্ট ধরনের হয়। পেশি আবরণী কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পূর্ণ। তাহলে এখান থেকে তোমার কোশ্চেন চলে আসবে যে পেশি কোষগুলো কি বিভাজনের ক্ষমতা সম্পূর্ণ কি সম্পূর্ণ নয়, ট্রু ফলসে আসবে। তো এটা আমরা সুন্দরভাবে দাগাই নেব। তাহলে এই পয়েন্টটা থেকে আমরা এতটুকু জানলাম। এটা মাঝে মাঝে তোমার সিকিউতে তোমার কি কয়ে চলে আসতে পারে, ক্ষয়ে চলে আসতে পারে। তো সুন্দরভাবে আমরা কি করবো, একদম মাস্ট আমাদের কি করে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে। তারপর কাজে চলে আসো, কাজটা কি? অর্থাৎ দেহ আবরণ নির্মাণের মাধ্যমে দেহকে রক্ষা করা। তাহলে এটা দেহ আবরণ নির্মাণ করতে সাহায্য করে। মিউকাস দানা নিঃসৃত রস কিউটিকল গঠন করতে সাহায্য করে। তাহলে এটা কি গঠন করতে সাহায্য করে? কিউটিকল গঠন করতে সাহায্য করে এবং সেটাকে পিচ্ছিল করতে সাহায্য করে। কোষিকা এগুলো নিউরোব্লাস্ট ধারণ করতে সাহায্য করে। তাহলে এরাও নিউরোব্লাস্ট ধারণ করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রবন্ধনযুক্ত সংকুচিত প্রসারিত হয় দেহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করে। প্রাণীর চলন, খাদ্য গ্রহণ ইত্যাদি কার্যক্রম সাহায্য করে। দেহকে কোনো বস্তুর সাথে আবদ্ধ রাখতে সাহায্য করে। তাহলে এটা দেহকে কোনো বস্তুর সাথে কি করতে সাহায্য করে? আবদ্ধ করতে সাহায্য করে। এবং মিউকাস দানা সমৃদ্ধ অংশ শ্বসনে অংশগ্রহণ করে থাকে। তাহলে এইখান থেকে আমরা এতটুকু কথা, এটা শ্বসনে অংশগ্রহণ করতে পারি। তাহলে এই যে কাজটা থেকে তোমার সিকিউরিটি তোমার চলে আসতে পারে। তো এটা চন্দ্র মুখস্থ করে নিবা, ঠিক আছে না? তাও তো চলো আমরা এই পেশি কোষটা আরেকবার রিভিশন দিয়ে দিই। যে পেশি কোষ তোমার কি কোষের নাশপাতি আকৃতি হতে পারে। এখানে তোমার মাইনিম উপস্থিত থাকতে পারে এবং সে পেশি আবরণ কোষগুলো তোমার কি বিভাজন ক্ষমতা সম্পূর্ণ। কাজটা হচ্ছে কি দেহ আবরণ গঠন করা, কিউটিকল গঠন করা। তারপর কি নিউরোব্লাস্ট তোমার কি এখানে থাকতে পারে। তারপর তোমার কি এখানে তোমার কি মানে কোনো বস্তুকে আবদ্ধ রাখতে সাহায্য করে এবং লাস্ট মুভমেন্টে হচ্ছে কি শ্বসনে অংশগ্রহণ করে থাকে। তাহলে এই পার্টটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা। এবং এই যে পেশি আবরণী কোষ মাঝে মাঝে সিকিউতে এবং ক্ষয়ে চলে আসতে পারে। এই চিত্রটা সুন্দরভাবে দেখে নিবা, সুন্দরভাবে প্র্যাকটিসও করবা, ঠিক আছে না? ভাইয়া যতটুকু কথা বলছে ততটুকু ধরো, দ্যাট উড বি মোর দেন এনাফ। ভালো, তোমার এখান থেকে এতটুকু কথা শুনলে দেখবা যে তুমি অনেক কমন পেয়ে গেছো, ঠিক আছে। তারপর আমরা চলে আসি, তারপর নেক্সট পেজে চলে আসি। এখানে বলছে নেক্সট পেজ তো না, নেক্সট টপিকে চলে আসি। যে এখানে ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে আমরা আলোচনা করব। যে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে কতটুকু পড়তে হবে? যে পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে গুচ্ছাকার মেসোগ্লিয়া ঘেঁষে এসব কোষ অবস্থান করে। এগুলো গোল, ডিম্বাকার বা ত্রিকোণাকার, 5 মাইক্রোমিটার হতে পারে। অর্থাৎ আমরা আগেই পড়ছিলাম যে 5 মাইক্রোমিটার সমান কত মিটার হতে পারে? আমরা পড়ছিলাম যে তোমার 1 মাইক্রোমিটার সমান কত মিটার? 1 মাইক্রোমিটার সমান হচ্ছে 10 ইনভার্স তোমার 6 মিটার হতে পারে। তাহলে 5 মাইক্রোমিটার সমান কত হবে? 5 × 10 ইনভার্স 6 মিটার হতে পারে। এটা তুমি পাশে সকল ভাবে লিখে দিতে পারো, অত ইম্পর্টেন্ট না। তারপর এখানে বলছে যে ব্যাস বিশিষ্ট এবং সুস্পষ্ট নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম এবং কিছু মাইটোকন্ড্রিয়াযুক্ত কোষগুলো সম্মিলিতভাবে হাইড্রার হাইপোস্টোমের নিচে দিকে একটি বৃদ্ধি এলাকা গঠন করে। তাহলে কিসের নিচে বৃদ্ধি এলাকা গঠন করতে পারে? হাইপোস্টোমের নিচে বৃদ্ধি এলাকা গঠন করতে পারে। এবং কে গঠন করে? হাইড্রা গঠন করে। তাহলে এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে চলে যাওয়ার আগে আমরা সুন্দরভাবে এটা কি করে দিই, এটা আমরা দাগাই নিই, ঠিক আছে। এটা আমরা কি করব, সুন্দরভাবে দাগাই নেব। তারপর নেক্সট পেজে আমরা চলে যাবো। নেক্সট পেজ কি বলছে, তোমার কাজ বলছে, তো কাজটা পড়তে হবে। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 23 থেকে তোমার 24 সালে চলেছিল। ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। তাহলে দেখছো যে যেগুলো পড়াইতেছি না কেন ওগুলো ইম্পর্টেন্ট। এগুলো সাধারণত মুকুল, জনন কোষ, নিউরোসাইট সৃষ্টিতে অংশ নেয়। প্রয়োজনে এগুলো যে ধরনের কোষে পরিণত হতে পারে। হ্যাঁ, তোমার যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। কোনটা? এই যে তোমার ইন্টারস্টিশিয়াল কোষ হতে পারে। গ্যাস্ট্রোডার্মিস নষ্ট হয়ে যাওয়ায় যে কোনো কোষ পুনর্গঠন করে। অর্থাৎ প্রাণীর পুনরুৎপত্তি বিশেষ ভূমিকা পালন করে। প্রতি 45 দিন পর পর হাইড্রার দেহে
সব কোষ ইন্টারস্টেশিয়াল কোষ দিয়ে প্রতিস্থাপিত হয়। তোমার হচ্ছে কি কোষের এই বৈশিষ্ট্য কেবল হয় টটিপটেন্ট বলা হয়। তাহলে সিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট। আমরা পড়ছিলাম আমরা তোমার আমরা সুন্দরভাবে পড়ছিলাম, বেসিক্যালি আমরা আগের ব্যাচে পড়েছিলাম যে তোমার হচ্ছে কি টটিপটেন্সিটা কি, কোন অধ্যায়, তোমার বায়োলজির ফার্স্ট পেপার চ্যাপ্টার তোমার হচ্ছে কি জীব প্রযুক্তি অর্থাৎ চ্যাপ্টার 11-এ আমরা পড়ছিলাম যে টটিপটেন্সিটা কি, আর এখানে দেওয়া হচ্ছে টটিপটেন্ট। একদম সাবধান, টটিপটেন্ট আলাদা, টটিপটেন্সি আলাদা। তো এখান থেকে এতটুকু মুস্ত করে নিবা যে টটিপটেন্সি তোমার কতদিন পরপর সংঘটিত হতে পারে, 45 দিন পরপর সংঘটিত হতে পারে, এবং ইন্টারস্টেশিয়াল কোষ দ্বারা কি হতে পারে, প্রতিস্থাপিত হতে পারে। এটা মুখস্থ করে নিবা, ঠিক আছে না? এটা সিকিউর জন্য একদম মুখস্থ করে নিবা, সিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট, সিকিউতে একদম কয় নাম্বার জন্য ইম্পর্টেন্ট। তো পড়ে নিবা। তারপর সংবেদী কোষে চলে আসলাম। সংবেদী কোষ থেকে তুমি জাস্ট খালি হেডলাইনটা তুমি সুন্দরভাবে মুখস্থ করে নিবা। এই যে হেডলাইনগুলো ইম্পর্টেন্ট, এই হেডলাইনগুলো আমি দেখাই দিচ্ছি না, দেখাই দিই যে হেডলাইনগুলো সুন্দরভাবে পড়ে নিবা। এখান থেকে হেডলাইনগুলো তোমাকে মাস্ট পড়ে নিতে হবে। তো চলে আসলাম 3 নম্বর পয়েন্টে চলে আসলাম যে এগুলো হচ্ছে কি পেশি আবরণী কোষ। হ্যাঁ, তারপর কোষের ফাঁকে ফাঁকে সমকোণ বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, তবে কোষিকা হাইপোস্ট এবং পদচাকতির চারিদিকে বেশি দেখা যায়। সব কোষে লম্বা সরু, এরা মুক্ত প্রান্ত থেকে সূক্ষ্ম সংবেদী রোম বের হয় এবং অপর প্রান্ত দিয়ে গুটিকাময় সূক্ষ্ম তন্তু নিয়ে তোমার কি তোমার তন্তুগুলোর সাথে যুক্ত থাকতে পারে। তাহলে এটা আমরা কি দেবো, সুন্দরভাবে আমরা রিডিং দিয়ে দেবো। এটা ইম্পর্টেন্ট না, জাস্ট তুমি রিডিং দিলেই হয়ে যাবে। কাজটা কি, পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা যেমন কি আলো তাপ গ্রহণ করে স্নায়ুতন্ত্রকে সরবরাহ করে। জাস্ট এই পয়েন্টটা আমরা কি দেবো, রিডিং দেবো। 4 নম্বর পয়েন্টে চলে আসলাম যে স্নায়ু কোষ থেকে কতটুকু পড়তে হবে। এসব কোষে মিসোগ্লিয়া ঘেঁষে অবস্থিত নিহিত তোমার আকার বিশিষ্ট একটি ক্ষুদ্র তোমার দেহকোষ এবং 2 বা ততোধিক তোমার নডিউল যুক্ত সূক্ষ্ম তোমার কি মানে শাখাহীন তোমার তোমার স্নায়ু রোম নিয়ে গঠিত তন্তুগুলো পরস্পরে মিলে তোমার কি তোমার স্নায়ু জালিকা গঠন করে। কাজে চলে আসো যে তোমার কি সংবেদী কোষ সংগৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশ সরবরাহ করে দেহের বিভিন্ন কোষের মধ্যে সমন্বয় ঘটায়। জাস্ট রিডিং দিলেই হয়ে যাবে। কিসের জন্য রিডিং দিবা, এমসিকিউর জন্য রিডিং দিবা, কিন্তু সিকিউর জন্য একদম তোমাকে সুন্দরভাবে পুরো পার্টটাই পড়তে হবে, সিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট। তারপর চলে আসলাম কি তোমার গ্রন্থি কোষে চলে আসলাম। গ্রন্থি কোষ থেকে কি করে পড়তে হবে, যে গ্রন্থি কোষটা হচ্ছে কি গ্ল্যান্ড সেল, এগুলো ক্ষরণকারী দানা বিশিষ্ট এক ধরনের পরিবর্তিত লম্বা কোষীয় ইপিডার্মাল কোষ। তোমার হচ্ছে কি তোমার মুখ ছিদ্রের চারিদিকে এবং পদচাকতিতে প্রচুর গ্রন্থি কোষ থাকতে পারে। জাস্ট রিডিং দিয়ে দিবা। নিউকাস ক্ষরণ করে, তাহলে কি ক্ষরণ করতে পারে, মিউকাস ক্ষরণ করতে পারে, দেহকে কোনো বস্তুর সঙ্গে লেগে থাকতে সাহায্য করে থাকে, অর্থাৎ একটা বস্তুর সাথে আরেকটা বস্তু আটকে রাখতে সাহায্য করে থাকে। তারপর বলছে বুদবুদ সৃষ্টি করে, তাহলে কি সৃষ্টি করে, বুদবুদ সৃষ্টি করে, এবং মুখ ছিদ্রের গ্রন্থি কোষের ক্ষরণের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে সাহায্য করে থাকে। তাহলে এই পয়েন্টগুলো আমরা কি করবো, মুখস্থ করে নেব যে তোমার কি এখানে মিউকাস ক্ষরণ করে, বুদবুদ সৃষ্টি করে, গ্রহণ করে সাহায্য করে থাকে। এবং তোমার এই পয়েন্টটা তোমার সিকিউর জন্য, এই প্রত্যেকটা পয়েন্ট সিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যখন আমরা সিকিউ বোর্ড কোশ্চেন সিকিউতে তোমার বোর্ড কোশ্চেন অ্যানালিসিস সহকারে আমরা পড়বো, তখন সুন্দরভাবে তোমাদের ভাইয়া পড়াই দিবে যে কোনগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, কোনগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট নয়, কোনগুলো বেশি জোর করে আমাদের পড়তে হবে। তো গুরুত্ব সহকারে পড়তে হবে, ভাইয়া সুন্দরভাবে দেখাই দিবে। আর এখানে যতটুকু দেখাই দিচ্ছি ততটুকু দেখাই নাও, আপকামিং দেখাই নাও পড়ার জন্য। তারপর চলে আসলাম কি জনন কোষে চলে আসলাম। জনন কোষ থেকে তোমার কতটুকু পড়তে হবে, চলো আমরা পড়ে নিই যে তোমার হচ্ছে কি জনন কোষ, তোমার জননাঙ্গে জনন কোষ অবস্থান করে। জনন কোষ 2 ধরনের হতে পারে, একটা শুক্রাশয় থেকে শুক্রাণু নিঃসৃত হয়, আর ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসৃত হয়। তাহলে জননকোষ কয় ধরনের, 2 ধরনের, একটা শুক্রাণু একটা হচ্ছে ডিম্বাণু। এটা আমরা এমসিকিউর জন্য আমরা কি করবো, মুখস্থ করে নেব। তারপর চলে আসো যে পরিণত শুক্রাণু অতি ক্ষুদ্র এবং নিউক্লিয়াসযুক্ত একটি স্থিপ মস্তক সেন্ট্রিওলযুক্ত একটি সংবেদী মধ্যখণ্ড এবং একটি লম্বা বিচলনক্ষম লেজ নিয়ে গঠিত। এখানে লেজ থাকতে পারে। পরিণত ডিম্বাণু বড় এবং গোল, এর সাথে 3টি পোলার বডি থাকতে পারে। তাহলে কয়টি পোলার বডি থাকতে পারে, 3টি পোলার বডি থাকতে পারে। তাহলে এটা এমসিকিউর জন্য আমরা কি করবো, মুখস্থ করে নেব যে কয়টি পোলার বডি থাকতে পারে, 3টি পোলার বডি থাকতে পারে। কার সঙ্গে, জনন কোষের সাহায্যে তোমার কি 3টি পোলার বডি থাকতে পারে। জনন কোষটা আসলে কি, অর্থাৎ যৌন জননের অংশগ্রহণ করা। তাহলে এই কাজটা এমসিকিউর জন্য মুখস্থ করে নিবা যে জনন কোষের কাজ হচ্ছে যৌন জনন কোষে সাহায্য করা। তাহলে এই পয়েন্টটা থেকে এতটুকু মুখস্থ করবা যে জনন কোষ হচ্ছে 2 প্রকার, একটা শুক্রাণু একটা ডিম্বাণু, এখানে 3টি পোলার বডি থাকতে পারে এবং যৌন জনে সাহায্য করে থাকে। লাস্ট মোমেন্টে আমরা পড়বো যে নিডোসাইট সম্পর্কে আমরা পড়বো। তো নিডোসাইট থেকে কি পড়তে হবে ভাইয়া, তুমি সুন্দরভাবে পড়াই দিচ্ছে যে হাইডার পদতল ছাড়া বহিতকের সর্বত্র বিশেষ করে কোষিকা। তাহলে কোষিকা কি থাকতে পারে, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 19 থেকে 20 সালে চলে এসেছিল, তো কোষিকা থাকতে পারে। এবং পেশি আবরণ কোষের ফাঁকে ফাঁকে, হ্যাঁ, এসব কোষের ভিতরে নিডোসাইট অনুপুষ্ট থাকতে পারে। কোষগুলো গোল ডিম্বাকার পোয়ালাকার এবং নিচে দিকে নিউক্লিয়াসবাহী এবং দৈত্য আবরণ বিশিষ্ট বড় কোষ। কোষের মুক্ত প্রান্তে ক্ষুদ্র দৃঢ় সংবেদী নিডোসিল তোমার এবং অভ্যন্তরে গহ্বর বা পেঁচানো সুতাযুক্ত নেমাটোসিস্ট বহন করে। তাহলে এখানে নিডোসিল থাকতে পারে এবং নেমাটোসিস্ট বহন করতে পারে। তাহলে এই 2টা পয়েন্ট আমরা সুন্দরভাবে মুখস্থ করবো। অপরটি অপারকুলাম, তাহলে অপরটি কি থাকতে পারে, অপরটি অপারকুলাম থাকতে পারে এবং আদর্শ নেমাটোসিস্ট সুতার গোড়ায় 3টি বড় কাটার মতো বার
বার্ব থাকতে পারে। তাহলে কি এই নিডোসিস্টে কতটি বার্ব থাকতে পারে? 3টি কাঁটার মতো থাকতে পারে এবং গহ্বরটিকে তোমার সেই কোন রস বিষাক্ত রস দ্বারা পূর্ণ হয়? হিপনোটক্সিন দ্বারা পূর্ণ হয়। কিভাবে মনে রাখবা যে টক্সিস মানে তোমার একদম বিষাক্ত, আর হিপ তোমার সেই একদম বিষাক্ত রসের মাধ্যমে যুক্ত হতে পারে, তো হিপনোটক্সিন মাধ্যমে যুক্ত হয়। পরিস্ফুটন তোমার সে রত তোমার সে কি নিডোসাইটকে নিডোব্লাস্ট বলা হয়। তাহলে এইখান থেকে এতটুকু মুখস্থ করবো, আর কাজটা তোমার জাস্ট রিডিং দিলেই হয়ে যাবে। তো আরেকবার আমরা রিভিশন দিই ভাইয়ের সঙ্গে যে তোমার থেকে নিডোসাইট থেকে এতটুকু পড়বা যে কোষিকা উপস্থিত থাকতে পারে এবং সেখানে নিডোসিস বহন করে থাকে এবং একে বলা হয় অপারকুলাম, এবং 3টি বার্ব থাকতে পারে এবং সেখানে তোমার কি তোমার বিষাক্ত রস দ্বারা নিঃসৃত হতে পারে হিপনোটক্সিনের মাধ্যমে, এবং পরিস্ফুটনরত নিডোসাইটকে বলা হয় নিডোব্লাস্ট। আর কাজটা সুন্দরভাবে পড়াই দিচ্ছি, সুন্দরভাবে পড়ে নাও। আমরা কি করব? সুন্দরভাবে পড়ে নিই, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করব? পড়ে নেই যে হাইড্রার শিকার ধরা এবং অসার করার কাজে ব্যবহৃত হতে পারে, চলনে সাহায্য করে থাকে, রিডিং দিবা, আত্মরক্ষা ব্যবহৃত হতে পারে এবং প্রাণীকে কোনো বস্তু তোমার আঁকড়ে ধরার কাজে সাহায্য করে, এবং নিউরোসাইটের শ্রেণীতাত্ত্বিক গুরুত্ব রয়েছে। জাস্ট এই পয়েন্টটা সুন্দরভাবে মুখস্থ করলেই হয়ে যাবে। তো এই যে আমরা তোমার কি তোমার এই যে কয়টা পয়েন্ট পড়লাম, যে তোমার কি এই যে তোমার 1 থেকে শুরু করে 7টা পয়েন্ট পড়লাম, তো এই 7টা পয়েন্ট তোমার কি এই সিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সিকিউতে তোমাকে বলে দিবে যে প্রাণীর কোষে তোমার কি এই যে তোমার হাইড্রা এপিডার্মিসের কোষসমূহ একদম বর্ণনা করো। তো সিকিউর জন্য একদম তোমার এটা আসলে তোমার সিকিউতে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সিকিউতে এটা মাস্ট তোমার চলেই আসবে। তো সুন্দরভাবে আমরা কি করবো? মনোযোগ সহকারে সুন্দরভাবে পরীক্ষা দেবো এবং সেখানে রিটেন পরীক্ষা আমাদের হবে, সুন্দরভাবে রিটিং পরীক্ষা আমরা দিয়ে দেবো। তো ওভারঅল ভাইয়াপুরা, হ্যাঁ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমার ক্লাস নং আমরা তোমার সেই ক্লাস নং আমরা এখানে এতটুকুই সুন্দরভাবে রেখে দিলাম। তো তোমাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের এই প্ল্যাটফর্মে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে তোমরা ক্লাসটা সুন্দরভাবে করে নিবা, এবং কোনো যদি টপিকের সাথে যদি কোনো সমস্যা থাকে বা কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাদের পার্সোনাল তোমার সে কি গ্রুপে অবশ্যই জানাবা। ভাইয়া সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে তোমার কনফিউশন দূর করে দেওয়ার জন্য এবং তোমার প্রবলেমের সলিউশন বের করে দেওয়ার জন্য। তো ওভারঅল আমরা নেক্সট ক্লাসে আমরা তোমার হচ্ছে কি আমরা নেক্সট পার্ট থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তো তোমার যে হাবিব ভাইয়া অতি শীঘ্রই তোমার এই অধ্যায় একটা নতুন টপিক নিয়ে চলে আসতেছে। তো আমরা সুন্দরভাবে আমরা কি করব? আমরা শরীরের যত্ন নেব, সময় নষ্ট করব না এবং সুন্দরভাবে পড়াশোনা করব। তো ওভারঅল আজকে প্রত্যেককে টাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।